কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। অনেকখানি পথ হনহন করে হেঁটে এবার দাঁড়িয়ে পড়ল ঋষি। অল্প অল্প হাঁপ ধরছে বুকে। এবার কোন দিকে যাবে? ডাইনে না বাঁয়ে? পথ বেঁকে গেছে দুদিকে। কাউকে জিজ্ঞাসা করে নেবে কি শ্মশানের রাস্তা কোন দিকে? কিন্তু কাকে? রাস্তা তো শুনশান, বাড়িঘর নেই বললেই চলে। এই রতনপুরে লোকজনের বসতি এত কম। ওদিকে বেলা ফুরোতে তো ঢের বাকি। ঋষি মাথা তুলে আকাশের আলো ঠাহর করার চেষ্টা করল। তেজি সূর্যটার সঙ্গে চোখাচোখি হতেই বুঝল 3টে সাড়ে 3টের বেশি হবে না। স্কুল আজ টিফিনের পরেই ছুটি হয়ে গেছে। ওই যে শরৎ স্যারের খবরটা এলো, অমন টকবগে একটা প্রাণ শেষ। হাহা। প্রতিদিনের মতো আজ সকালেও নাকি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে শরীরে আনচান, অস্বস্তি। কারোকে কিছু বলারও সুযোগ পেলেন না। চলে গেলেন না ফেরার দেশে। খবরটা পাওয়ার পর থেকে কি যে উথাল পাথাল কষ্ট ঋষির বুকে। হঠাৎই যেন স্বজনহারা হয়ে গেল ও। তাই তো ছুটে এসেছে আজ এই শ্মশানে, শরৎ স্যারের পা ছুঁয়ে শেষ প্রণাম জানাতে। আচ্ছা, তাহ কাজ কি শুরু হয়ে গেল শ্মশানে? মনে হতেই ও তাড়াতাড়ি পা চালায়। কিন্তু রাস্তা যে দুভাগ হয়ে গেছে, সঠিক পথ চেনাটাই এখন কঠিন। যদিও ছোট কাকার মুখে মুখে শুনে একটা দিক নির্দেশ করে নিয়েছে। খুব আপত্তি ছিল ছোটকার তার এই শ্মশানে আসার ব্যাপারে, কিন্তু শরৎ স্যারের কথা যখন শুনল তখন আর বাধা দেয়নি। একটা চাপা দীর্ঘশ্বাস ওঠে ঋষির। ওই মানুষটা একাই তো আছে সংসারে, যে একটু আধটু ভালোবাসা দেয় ওকে। ওর বাপ মা নেই। এই পৃথিবীটা তার কাছে মরুভূমি। তবে শরৎ স্যার তাকে অনেক স্নেহ দিয়ে গেছেন। কেন যে এভাবে বিনা নোটিসে চলে গেলেন? দেবতুল্য মানুষ ছিলেন। ছাত্ররা তার কাছে সন্তান। তবে দুর্বল কমজোরি ছেলেপিলেদের ওপর যেন মায়াটা তার এক পোয়া বেশিই থাকত। ঋষিকে যে কি ভালোবাসতেন! ভরাট গলায় থেকে থেকে ডেকে উঠতেন, দেবর্ষি, দেবর্ষি, আয় আয় বাবা, আমার কাছে আয়। ঋষি দুর্বল গলায় বলতো, স্যার, আমি রাজর্ষি সেনগুপ্ত। আমি দেবর্ষি নই। উনি দরাজ গলায় হেসে উঠতেন, ওই একই হলো রে, দেবর্ষি আর রাজশ্রী সবই এক। তুই বড়ই ভালো ছেলে রে, একেবারে খাঁটি সোনা। পেছনের বেঞ্চ থেকে এবার গুজগুজ ফুসফুস। রক্তিমের দল হিংসায় জ্বলছে পুড়ছে। এই জ্বলুনির ধোঁয়াও গড়াবে শরৎ স্যারের ক্লাস শেষ হলেই। সবাই মিলে তাকে গোল করে ঘিরে ধরবে। তারপর যেমন চলে দুর্বলের ওপর সবলের অত্যাচার। পেছনে কারুর হেঁটে আসার শব্দ আসছে না। বেশ জোরে হন্তদন্ত করে হাঁটছে যেন কেউ। যাক বাবা, ঋষি একটু নিশ্চিন্ত। একটা মানুষ অন্তত পাওয়া গেল। এবার রাস্তাটা জেনে নেবে। তবে ছোটকা কি যেন বলেছিল,
যাকে তাকে শ্মশানটা কোথায় বলে হাঁক পারবি না, সাবধান। ও মা, অজানা অচেনা পথ মানুষের কাছে জেনে জেনেই তো যেতে হবে। শ্মশানে মানুষের চাইতে না মানুষের ভিড় বেশি, বুঝছিস? মানে তুমি কি বলতে চাইছো ছোটকা? সে এবার চুপ। মানুষটা ওই রকমই, আধা কথা মুখে আধা কথা পেটে। এই জন্যেই ছোটকার সঙ্গে সহসা কথা চালায় না ও। সামান্য বিরতি নেয় ছোটকা। না মানুষ বলতে বোঝাচ্ছি মৃত মানুষের আত্মা। শুনেছি ভেসে বেড়ায় শ্মশানের আশেপাশে। সে কি? বুড়ো আঙুল দিয়ে নাকটা একটু ডলে নেয়। ছোটকার মুখ সিরিয়াস। শোন, আমি তোকে দিক নির্দেশ দিয়ে দিচ্ছি, কারো কাছে জানার দরকার নেই। রতনপুরের পাকা রাস্তা ধরে সিধে হাঁটবি, হাঁটবি তো হাঁটবি, হেঁটেই যাবি। মাইলটাক পথ তো হবেই। হুড়ি বাপরে, এতখানি? পা ব্যথা করবে না? চিরকালের দুবলা পাতলা ছেলে এই ঋষি। পা দুটো টিংটিঙে, পেশিতে জোর কম, বেশি হাঁটা, পাই পাই ছোটা, এইসব আসে না। এই যে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, জোর করে ওর নাম দেয় রক্তিমের দল। আরও অবধারিত ব্যাট হাতে ছুটতে গিয়ে রান আউট হবেই। তখন রক্তিম অ্যান্ড কোম্পানির সে কি উল্লাস! আচ্ছা, কারো পায়ে চলার আওয়াজটা কি থেমে গেল? একটু যেন ফিকে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি কেউ বহু দূর থেকেই হেঁটে আসছে? এবার তবে কাকে জিজ্ঞাসা করবে ঋষি? ছোটকা ঠিক কি বলেছিল যেন? রতনপুরের পাকা রাস্তা পেরিয়ে একটা ঢাল নামানো কাঁচা রাস্তা, দুপাশে বাঁশবন, তালতমালের চটলা, দূরে ইতিউতি কয়েকটা কুঁড়ে ঘর, তারপর আসবে শ্মশান। কিন্তু এখনো সেই রকম কিছু চোখে পড়ছে না তো। ওমা, ওই তো আবার সেই পায়ের আওয়াজ। থেমে গিয়েও আবার ফিরে আসছে। ঋষি ঘাড় ফেরায়, কিন্তু পেছনে তো সব ফাঁকা। আশ্চর্য! অথচ স্পষ্ট কারোর পদশব্দ। তোর বাবা, এই আচ্ছা ঝামেলায় পড়া গেছে। এবার ডাইনে বাঁয়ে কোন দিকে যেতে হবে? সব যেন গোলক ধাঁধা। এদিকে সময় চলেই যাচ্ছে। শরৎ স্যারের সঙ্গে কি শেষ দেখাটাও হবে না? এক প্রণম্য মানুষ ওর জীবন পথটাকে নতুন করে যেন এঁকে দিচ্ছিলেন। কিন্তু বেশি কিছু করার আর সময় পেলেন কই। অল্পতেই ফুরিয়ে গেল সব। এই সেদিনও যেমন মুখ শুকিয়ে ওকে ঘুরে বেড়াতে দেখেই ডাক দিলেন, ও আমার দেবর্ষি, আয় বাবা আয়, এখানে আয়। শোন স্যার, আমি রাজর্ষি। স্যার তবু বলেন, আরে না রে না, তুই আমার জন্য দেবর্ষি। তা দেবর্ষির মুখ এত আজকে শুকনো কেন? বাড়িতে কি খাওয়া দাওয়া হয়নি? ঋষি চুপ। উনি কি বুঝলেন কে জানে। হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, আজ ছুটির পর মিষ্টির দোকানে ঢুকে তোতে আর আমাতে চলবে মিষ্টি কম্পিটিশন। গপ গপ করে কটা জল ভরা সন্দেশ খাবো দুজনে মিলে। কিরে, এবার তো একটু হাস, তোর হাসি মুখটা দেখি একবার। আমার সামনে না তুই একদম সর্বহারার মতো মুখ করে ঘুরে বেড়াবি না, বুঝেছিস? করুণ স্বরে হেসেছিল ঋষি। স্যার, আমি তো সর্বহারাই। যার বাপ নেই মা নেই, সে সর্বহারা হবে না তো কে হবে স্যার? চোখটাও হয়তো ঝাপসা হয়ে এসেছিল।
বড্ড পেকেছিস দেখছি। পিঠের ওপর হঠাৎ স্যারের হাত পড়ল। তুই সর্বহারা হবি কেন বল দেখিনি? তুই হলি অত্যন্ত ধনী। আরে বেটা, সোনা বাঁধানো একটা হৃদয় আছে তোর মধ্যে, তাই তো ভগবানেরও তুই প্রিয় সন্তান। ঋষির মন তবু ভিজল না, বেজার মুখেই বলেছিল, ভগবান বলে কেউ নেই গো স্যার। এই দেখুন না, আজকেই বড় কাকি সাফ জানিয়ে দিলেন আগামী মাসে বরকা চাকরি থেকে বসে যাচ্ছে। তাই আমাকে এবার আমার পথ নিজেকেই দেখে নিতে হবে। আমার খাওয়া দাওয়ার খরচ নাকি অনেক। স্যার ওকে কাছে টেনে নিয়ে বললেন, সে কি রে, এমন কথা বলতে পারলো তোর মতন এই ছোট্ট মানুষটাকে? খানিক ঝুম হয়ে থাকলেন শরৎ স্যার। আরে চিন্তা করিস না, আমি আছি তো। ভগবান তো আর সবসময় নিজে আসেন না মর্তে, প্রতিনিধি পাঠান। ধরে নে আমি সেই প্রতিনিধি বা মেসেঞ্জার। বড় কাকার বাড়ির দরজা বন্ধ হয়ে গেল তো বয়েই গেল, আমার বাড়ির দরজা তো খোলা রয়েছে নাকি? আর এই দেখ। বলেই দুহাত দুদিকে ছড়ালেন। এই বুকের কপারটা তো কবে থেকেই হাট করে খুলে রেখেছি শুধু তোরই জন্য। যখন ইচ্ছে তুই ঢুকে আসবি। কথাগুলো মনে পড়ছে এখন। নাক টানল ঋষি। বড্ড খারাপ, বড্ড খারাপ। কেন আপনি এমন অসময়ে চলে গেলেন স্যার? পথের মাঝখানেই দাঁড়িয়ে ও ডুকরে কেঁদে উঠল। আর ঠিক তখনই একটা ঝোড়ো বাতাস ছাড়ল চারিদিকে, সঙ্গে শন শন শব্দ। মুখে ঝাপটা দিচ্ছে ঠান্ডা জল ছোঁয়া একটা স্পর্শ। কে? মনে হচ্ছে কেউ যেন ওর চোখে মুখে ভেজা হাত বুলিয়ে দিয়ে গেল। ও তাকালো সামনে পিছনে, কই কেউ তো নেই। তাহলে ওই যে ঠান্ডা ছোঁয়াটা, বৃষ্টি নামলো নাকি? ঝোড়ো বাতাসটা যেমন হঠাৎ উঠেছিল, থেমেও গেল তেমনি। তখনই চোখ পড়ে দূরে একটা বাঁশ ঝাড়। তাহলে এটার কথাই ছোটকা বলেছিল। ওই তো পাকা রাস্তা শেষে বাঁশবন, তারপর ঢালু কাঁচা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ছোটকার ম্যাপ মিলে যাচ্ছে। ছোটকা যেন জ্যান্ত গুগল ম্যাপ, সব জানে, সব চেনে। কত বিষয়, কত জ্ঞান। তবু কেন যে কাঠ বেকার হয়ে রইল? নয়তো তার ওপরেই নির্ভর করতে পারত ঋষি। আজ বাদে কাল যখন সত্যি সত্যি বড়কা আর কাকি তাকে বার করে দেবে ঘর থেকে, কোথায় উঠবে ও? শরৎ স্যারের কথায় তবু ভরসা পেয়েছিল। সেই মানুষটাও আজ আকাশের তারা। সবই কপাল। ঋষির চোখ দুটো আবার ছলছল হয়ে উঠছে। আচ্ছা, একটা চড়া গন্ধ ভেসে ভেসে আসছে কোত্থেকে। বড় করে শ্বাস টানল ও। হ্যাঁ, গন্ধটা চেনা চেনা, বাতাসে ক্রমশই ছড়িয়ে পড়ছে। আরে হ্যাঁ, এটা তো চুরুটের গন্ধ। কিন্তু আশেপাশে তো কেউ নেই, কে চুরুট ধরাবে? একটা স্মৃতির রিল অমনি বোঁ করে ঘুরে গেল মাথায়। চোখের সামনে ধাক্কা দিচ্ছে একটা ছবি। শরৎ স্যার চেয়ারে বসা, মুখে জ্বলন্ত চুরুট, কুণ্ডলি পাকানো ধোঁয়া তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। উনি তাকিয়ে আছেন সামনে, কিন্তু কিছুই দেখছেন না। চোখে শূন্যতা, মগ্ন হয়ে কি যেন একটা ভাবনার মধ্যে ডুবে আছেন। হঠাৎ কোনো ছাত্র হয়তো কাছে এসে ডাকলো, স্যার, স্যার।
হ্যাঁ, চমকে উঠে তাড়াতাড়ি চুরুটটা নামিয়ে আড়াল করতে চাইছেন তিনি। দুহাত চালিয়ে ধোঁয়ার জালটাকে ভাঙতেন, তারপর ফিক করে হেসে বলতেন, সরি, ভেরি সরি। এই চুরুটের নেশাটা না কেন যে ছাড়তে পারি না কে জানে। এক বাজি বন্ধু ধরিয়েছিল আমাকে, অথচ আমি দেখ এই ছাত্রদেরকে নেশা থেকে শত হস্ত দূরে থাকতে বলি। ব্যাড, ভেরি ব্যাড। নিজেকেই বারংবার তিরস্কার করি। আসলে গভীর চিন্তা ভাবনার বিষয় এলে এই চুরুটে একটু ধোঁয়া দিলেই মনে হয় ব্রেনটা খুলছে, বুঝলি? কেউ কি হাসলো? আবার পিছন ফিরে তাকায় ঋষি। ধুস, কেউ কোথাও নেই। সত্যি বড্ড ভীতু ছেলেও। এই কারণেই রক্তিমের টিম সাহস পেত ওকে কাঠি করতে। শরৎ স্যার বহুদিন বুঝিয়েছেন, শরীরটাকে মজবুত করো, তাহলেই মন শক্ত হবে। শক্ত শরীরেই একটা শক্ত মনের বাস। যোগা করো, ধ্যান করো, বুঝলে? কিন্তু ওসবে যে মোটেও মন বসে না ঋষির। আচ্ছা, আকাশটা এমন ছায়া ছায়া হয়ে গেল যে, অথচ চৈত্র মাস, বেলা এখন বেড়েছে, সময় 4টের কাছাকাছি নিশ্চয়ই। কিন্তু ওপর দিকে মাথা তুলতেই ও অবাক। জমাট মেঘ। খানিক আগেও তো আকাশের রং নীল আর থোকা থোকা সাদা মেঘে ভরেছিল। ওহ, বড্ড দেরি হয়ে গেল। জায়গা মতো পৌঁছাতে পারলে বাজে, কিন্তু সঠিক রাস্তাটাই তো জানা নেই। ডাইনে না বাঁয়ে শ্মশান পথ? যদি ছোটকাকে একবার ধরা যেত মোবাইলে। দূর, কোথায় পাবে মোবাইল? একটা হাত ঘড়ি পর্যন্ত যার জোটে না। অথচ ও ক্লাস 9। এবার অঙ্ক পরীক্ষার দিন এত অসুবিধা হচ্ছিল। যাক, বেশি ভাবাভাবিতে কাজ নেই। ও ডান দিকে মোড় ঘুরল। উনি পিছনে একটা শীষের আওয়াজ। কে? ঘাড় ফেরাতেই দেখে দূর থেকে আসছে লম্বা চওড়া একটা লোক, হন্তদন্ত করে হাঁটছে। ও, তাহলে এতক্ষণ ধরে এরই পায়ের আওয়াজ পাচ্ছিল। লোকটা একটা আঙুল তুলে কি যেন ইশারা করলো, যেন কিছু বলছে, কিন্তু কি? ঋষি অবাক। কে লোকটা? ওর ভ্যাবলা চাহনি দেখে লোকটা একবার শীষ দিতে দিতে আঙুল তুলে রাস্তার দিকে কি দেখাচ্ছে। অদ্ভুত তো, মুখে ভাষা নেই নাকি? শীষ দিচ্ছে কেন অমন করে? আর ঋষিকে চেনে না, জানে না, কি বলতে চাইছে। আরে ডান দিকে ঢুকছো কেন? লোকটার গলা এবার ভেসে আসে দূর থেকে। বারবার বাঁয়ের রাস্তাটা দেখাচ্ছি তো। মাথা নেড়ে পা বাড়াতে যাবে। ও তাই, বাঁ দিকের রাস্তায় ঢুকবো? আচ্ছা, ধন্যবাদ কাকাবাবু। হঠাৎ মনে খটকা। লোকটা জানলো কেমন করে কোথায় তার গন্তব্য? ও চলতে গিয়েও আবার থেমে যায়। আমতা আমতা করে প্রশ্নটা ছুঁড়েই দিল। আচ্ছা, আপনি কি জানেন আমি কোথায় যেতে চাই? ওমা, গেল কোথায় লোকটা? নেই তো পিছনে। কিন্তু হন্তদন্ত পায়ের আওয়াজটা এখনো কানে বাজছে। আশ্চর্য। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো যে এখনো? শরতের সঙ্গে দেখা করতে যাচ্ছ তো? তা যাও। লোকটা আবার ভুস করে কোত্থেকে যেন উদয় হয়েছে। প্যান্টের চেন লাগাতে লাগাতে কথাটা বলছে, মানে ওই ঝোপটার ধারে গিয়ে বাথরুম সেরে এলো। বয়স্ক মানুষ চাপতে পারেনি, তবে খুব বেশি বয়স্কও তো লাগছে না। হাঁটার গতি বেশ টকবকে। কিন্তু কি বলছে লোকটা? শরৎ শরৎ করে কার কথা বলছে? তাদের শরৎ স্যার? চেনে নাকি তাদের স্যারকে? আরে বাবা, হ্যাঁ, খুব চিনি। অবাকের পর অবাক হচ্ছে ও।
মুখ থেকে কথা খসবার আগেই লোকটা জবাব পাঠাচ্ছে কিভাবে? শোনো, তোমাদের শরৎ স্যার আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ, ও শরৎ আর আমি হেমন্ত, ও রোদ্দুর আর আমি ছায়া। মানে কি সব বলছে লোকটা? কি বুঝলে না তো? লোকটা হা হা করে হেসেই চলেছে, গমগমে হাসিটা। কিন্তু সে হাসিতে চারপাশের নিস্তব্ধতা কেমন যেন খান খান করে ভেঙে গেল। তারপর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, শরৎ হলো আলোর ঋতু, উৎসবের ঋতু, তাই ওকে মাঝে মাঝে রোদ্দুর বলে ডাকতাম। আর ও আমায় বলতো ছায়া, কারণ হেমন্ত হলো উৎসবের শেষ নিভে যাওয়া বাতি। বোঝো ঠেলা, কথার কি মারপ্যাঁচ! ঋষি তাজ্জব হয়ে যাচ্ছে। লোকটা কথা বলতে বলতে হাঁটছে, মুখে চুরুট, তার মানে দুই বন্ধুরই চুরুটের নেশা। কিন্তু লোকটার হাঁটাটা এমন অদ্ভুত কেন? পা ফেলে ফেলে সে সামনে না গিয়ে ক্রমশ যেন পেছনে সরে যাচ্ছে। কেমন অস্পষ্ট, ঝাপসা লাগছে দূর থেকে। এদিকে ঝোড়ো বাতাসের জোর ক্রমে বাড়ছে। চৈত্রের বিকেল, কালবৈশাখী উঠবে নাকি? সর্বনাশ! যেখানে এসে সে দাঁড়িয়েছে কাছাকাছি তো কোথাও ঘরবাড়িও নেই, একেবারে শুনশান। জানো, আমরা দুই বন্ধু মানে শরৎ আর হেমন্ত কেউ কাউকে না দেখে বেশিক্ষণ থাকতে পারি না। রোজ দেখা করা চাই। ভোরে রোজ ও আমায় ডেকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোয়। ঋষি আচমকাই বলে ফেলল, কাল থেকে আর বেরোবেন না আমাদের স্যার। আপনার বন্ধু এখন আর এই পৃথিবীতে নেই। বলতে বলতে একটা কান্নাকে প্রাণপণ ও চাপার চেষ্টা করল। বারবার নাক টানছে। আহারে ও খোকা, তুমি তো বড্ড মুষড়ে পড়েছো দেখছি। শরৎ বলতো বটে তোমার কথা, বড্ড নরম মনের ছেলে তুমি। তোমার জন্য ও খুব দুশ্চিন্তা করতো। ঋষি এবার শব্দ করেই কেঁদে উঠল। আর দুশ্চিন্তা? শরৎ স্যার কেন যে নিজের প্রতি একটু যত্ন নিলেন না? এত চুরুট খেতেন যে হাড়ের অবস্থা ভালো ছিল না। ডাক্তার বারবার বারণ করেছিল, নইলে এমন ভাবে আর তিনি চলে যেতেন। লোকটা ক্রমশ সামনে এগিয়ে আসছে। ওহো, কেঁদো না খোকা, কেঁদো না। বলতে বলতে কিন্তু একটা দূরত্ব পর্যন্ত এসেই দাঁড়িয়ে পড়ল। শোনো, তুমি তো ছোট, 14-15 বছর বয়স, অনেক কিছু তাই বোঝো না। মানুষের জীবন জন্ম মৃত্যু দিয়েই তৈরি হয়। আজীবন কি কেউ বেঁচে থাকতে পারে? চোখ মোছো, শিগগিরই চোখ মোছো। তোমার এমন কান্না দেখলে শরৎ খুব কষ্ট পাবে। সুর টেনে অভিমান দেখালো ঋষি। হ্যাঁ, কষ্ট পাবেন। আমার কষ্ট দেখার জন্য উনি বসে আছেন। তা এতই যদি তার বুকে কষ্ট, তাহলে আর কটা দিন থাকলেন না কেন? হ্যাঁ, আছেই তো শরৎ, দিব্যি আছে। ওই তো আমায় পাঠালো তোমায় নিয়ে যেতে, যাতে তুমি পথ ভুলে এদিক ওদিক হারিয়ে না যাও। চলো চলো, ঝড় বাতল এলো বলে দেরি করে ফেলছো বড্ড। ঋষি হতভম্ব। কি বলছে কি লোকটা? উন্মাদ নাকি? ও বিড়বিড় করলো আপন মনে। আপনি কার কথা বলছেন কাকাবাবু? আমাদের শরৎ স্যার তো আর নেই। আজ সকালেই। হ্যাঁ, আজ সকালে দেখা হয়েছে আমার সঙ্গে। আজ দুজনের প্ল্যান আছে, রাতেও বেরোবো। এসব পাই ওর মাথাতেই মাঝে মাঝে চাপে, বুঝলে। সাইকেল সাঁই চালিয়ে দুই বন্ধু হারিয়ে যাই। শহর পেরিয়ে গ্রাম, গ্রাম পেরিয়ে নদীর ধারে, কতদিন এই রতনপুর, কুসুমপুর, মাইলের পর মাইল ঘুরেছে দুজনে। ঘুমন্ত গ্রামগুলোকে মনে হয় ভুতুড়ে পাড়া। এখানে তো সন্ধ্যা হতে না হতেই লোকের ঘুম। তবু কখনো কখনো টিপটিপ একটা আলো হয়তো চোখে পড়লো, এত সুন্দর লাগে তখন। আজ কথা আছে, দুজনের জায়গায় আমরা তিনজন সঙ্গী হব। শরৎ, হেমন্ত আর তুমি বসন্ত। ছিটকে সরে যেতে চায় ঋষি। আপনি ভুল করছেন কাকাবাবু। আমি বসন্ত নই, আমার নাম রাজর্ষি সেনগুপ্ত।
দোষ ওসব ভুলে যাও, তোমার নতুন নামকরণ করেছি আমরা, তুমি বসন্ত, ঠিক আছে? নাও নাও চলো এখন ওদিকে ঢোকো, শরৎ কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছে, এরপর আর একজনের কাছেও যেতে হবে। বলতে বলতে লোকটা আবার শীষ দিতে শুরু করেছে, কিন্তু শীষের ধ্বনিটা এত সামনে থেকে শুনতে পাচ্ছে কিভাবে? হেমন্ত নামের লোকটা তো এখন অনেকখানি দূরে চলে গেছে। এ কি, তার পিঠের ওপর কার নিঃশ্বাস পড়ছে? মনে মনে শিউরে উঠল, না না, অসম্ভব, কি সব যেন হচ্ছে চারপাশে। ও ফিরে যাবে বাড়ি। ঠিক তখনই ওর কানের কাছে এসে কেউ বলল, এখনই ফিরবে, আর একটু পরে যেও। আমার এমন একটা থাকার অভ্যেস নেই, প্রিয় মানুষগুলোকে কাছে পেতে ইচ্ছা করেছে। সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ ঝিলিক খেলে গেল আকাশে, সেই সঙ্গে পাল্লা দিয়ে মেঘের গর্জন। এ কি, সত্যি বৃষ্টি নামলো নাকি? কিন্তু ওই বিদ্যুতের ঝিলিকের তীক্ষ্ণ আলোয় ও কি দেখছে? হেমন্ত নামের লোকটার এই কি বিশ্রী মুখ, ভাঙা চোয়াল, কোটরে ঢাকা চোখ, আর আর ঠোঁট দুটো, ভগবান, দুটো ঠোঁটই জোড়া, যেন সেলাই করে দিয়েছে কেউ। কিন্তু এতক্ষণ ধরে যে শীষ দিচ্ছিল, সেটা কিভাবে? শীষটা কি ও দিচ্ছে না? আবার একটা শীষের ধ্বনি, ভীষণ কাছে দাঁড়িয়ে কেউ যেন শীষ দিয়েই চলেছে। কিন্তু কে? আস্তে আস্তে মুখ ফেরালো ও। নিজের বুকের ভেতরের লাবডুব আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছে। তখনই দেখল ওর কাজ ঘেঁষে দাঁড়িয়ে আছে শরৎ স্যার। এ হতে পারে না, অসম্ভব, ভুল হচ্ছে কোথাও। উনি তো নেই, উনি তো মৃত। ওর দাহ কাজেই তো এসেছে ঋষি, শেষ প্রণতি জানাতে। চারপাশে ঝোপ করে যেন সন্ধে নেমে গেল। ঘোটঘোটে অন্ধকারে দিশেহারা ঋষি। পেছন ফিরে যে বাড়ির পথ ধরবে তারও জো নেই। হঠাৎ তুমুল ঝড়। সর্বনাশ, এখন কি করবে? দূরে দূরে কিছু ঘরবাড়ি চোখে পড়ছে। ছুটে গেলে অন্তত মাথাটা বাঁচানো যায়। তাই হোক, কিন্তু কিন্তু ছুটতে গিয়েও ও ঠোক্কর খেয়ে পড়ল সামনে। ও মাগো! সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন এগিয়ে গিয়ে বাড়িয়ে দিল একটা হাত। ভাগ্যিস, কিন্তু হাতটা এমন ভেজা ভেজা চ্যাটালো লাগছে কেন? ভালো করে লক্ষ্য করতেই চমকে উঠল। এ কি, এ তো একটা লম্বা কাটা হাত। মানুষের হাত এমন লম্বা হয়? মাগো, গা শিরশির করছে ঋষির। ওই কাটা হাতের মুঠোয় ওর নিজের হাতটা এখন বন্দি। হায় ঈশ্বর, এ কোথায় এলো? কার শরীরে এমন অঙ্গচ্ছেদ হয়েছে? বুঝতে পারছে চেটালো ভাবটা কাটা হাতের রক্ত। ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মাথা টলছে। তবু সর্বশক্তি জড়ো করে ও একবার নিজের হাতটা ছাড়িয়ে নিল এক ঝটকায়। তারপর ঊর্ধ্বশ্বাসে ছুট, কিন্তু ছুটতে গিয়ে আবারও হোঁচট। আবার সেই হাতটা ওকে ধরে ফেলেছে। এবার কানে এলো একটা ধমক। কিরে, ছুটে পালাচ্ছিস যে? কথা দিয়েছিলাম না আমার কাছে তোকে রেখে দেবো। আয়, আমার কাছে আয়। কে? এ তো অবিকল শরৎ স্যারের গলা। কিন্তু তিনি তো নেই। তাহলে তাহলে কি? ঋষি কাঁপা কাঁপা গলায় চিৎকার করে ওঠে,
স্যার স্যার আমায় ছেড়ে দিন, আমি বাড়ি ফিরে যাবো। আমার ভয় করছে স্যার। আমি বাড়ি ফিরতে যাই, ছোটকা চিন্তা করবে স্যার। আমাকে ছেড়ে দিন স্যার। ছোটকার জন্য তোর এত ভাবনা যে? ওরে, তোকে আমার মতো কেউই আর ভালোবাসে না রে। তুই চল আমার সঙ্গে, চল, একসঙ্গে থাকবো দুজন। বলেছি না তোকে, আমার বুকের কপাট তোর জন্য খোলা। শরৎ স্যার এবার হিসহিসে গলায় ডাকছে, আয়, এ দেখ, আমি আলো দেখাচ্ছি। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আবার এক চমক। একটা চুরুটে টিপ টিপ ফুলকি জ্বলে উঠল। কে ধরালো এই চুরুট? কোনো মানুষ তো নেই সামনে, তাহলে অন্ধকারে ভাসছে শুধু ওই আগুনের ফুলকি। ওপর নিচ, ডাইনে বাঁয়ে, সেই সঙ্গে তামাকের উগ্র গন্ধ। কি হলো? এই তো আলো দেখালাম, এবার চল পথ দেখতে দেখতে। আজ তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব, ওটা জপ করবি। তুই বেটা বড্ড ভীতু ছেলে, দেখবি মন থেকে ভয় একেবারেই পালিয়ে গেছে। রক্তিমা তোর কাছে ঘেঁষতেই পারবে না। আগুনের ফুলকিটা যেন ওর পথ নির্দেশিকা। বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে। তবে ও একটু দাঁড়িয়ে পড়লেই হলো, স্ফুলিঙ্গটা বো বো করে ওকে বৃত্ত করে চারপাশে ঘুরপাক খাবে। এ কি জ্বালা! ঈশ্বর, ঈশ্বর আমাকে বাঁচাও! এইসব কি হচ্ছে আমার সঙ্গে? আমাকে বাঁচাও ঈশ্বর! বিড়বিড় করে চলে ঋষি। লক্ষ্য করে ওই কাটা হাতের মুঠো ওকে ছেড়ে দিয়েছে। হঠাৎ হেমন্ত লোকটার খ্যানখ্যানে গলা বেজে উঠল, এই ছেলে, পা চালাও, পা চালাও, দাঁড়ালে চলবে না। শ্মশান আর বেশি দূরে নেই, ওখানে আরো একজন তোমার অপেক্ষায় কখন থেকে বসে আছে। অমাবস্যা পড়ে গেছে, সে এবার পুজোয় বসবে। শান্ত ছেলেটারও এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙেছে। কে অপেক্ষা করছে? এবার একটু থেমেই খিচিয়ে বলে ওঠে, আমি শ্মশানে যাব না। লোকটার গলায় রাগ স্পষ্ট। তাহলে পথে এসেছিলে কেন? শরৎ স্যারকে দেখতে। উনি নেই, এই খবরটা আমাকে কষ্ট দিয়েছিল। তাহলে এখন ফিরে যাচ্ছ কেন? দেখা করে যাও। ঋষি জেদ দেখিয়ে বলে, না না না, আমি বাড়ি যাব। লোকটা আবার হাসে। বাড়ি? তোমার বাড়ি হারিয়ে গেছে, তুমি এখন অনিকেত। মানে অনিকেত কেন হব? হেমন্ত বলে লোকটা হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে। অনিকেত মানে তুমি জানো? নিশ্চয়ই জানি। অনিকেত মানে যার কোনো ঠিকানা নেই, কিন্তু আমার তো ঠিকানা আছে। বরকার বাড়িতেই আপাতত আমার ঠিকানা। লোকটা তখনও হাসছে। সে আর কদিন, তোমার কাকি তো জবাব দিয়েই দিয়েছে। ঋষির মুখ ফ্যাকাশে হয়ে এলো। এসব আপনি কি করে জানলেন? শরতের মুখে, ও আমার জিগরি দোস্ত, সব বলে। তোমার তো মাও নেই, বাবাও নেই, আহা বেচারা। আশপাশে তাকিয়ে ঋষি বলে, বেচারার কি আছে? যার কেউ নেই তার ঈশ্বর আছেন। বাপরে, খুব জ্ঞান হয়েছে দেখছি। লেখাপড়া শিখিত জ্ঞান বৃদ্ধির জন্য ক্লাসে সেকেন্ড হই, মন দিয়ে লেখাপড়া করি। আমাকে আপনি ছেড়ে দিন কাকাবাবু, আমি বাড়ি যাব। লোকটা এবার গলার স্বরটা নিচু করে বলল, ওরে, শ্মশান হলো চির শান্তির দেশ, ওখানে চল, আনন্দ পাবি। তোর জন্য ওখানে এক অঘরী বাবা অপেক্ষা করছেন, চল চল। কে? অঘরী বাবা?
ইলেকট্রিক শক খাওয়ার মতো কেঁপে উঠল ও। এদের কথা আগেও শুনেছে, ভয়ঙ্কর এক তন্ত্র সাধনা এরা লিপ্ত। মৃতদেহের ওপর পদ্মাসনে বসে সাধনা করে, কাঁচা মাংস খায়। তাছাড়াও হঠাৎ দেখে একটা নয়, দুটো আগুনের ফুলকি তার পাশে জ্বলে উঠেছে। এসব কি হচ্ছে? আর নিজেকে বাঁধতে পারল না, ডুকরে কেঁদে উঠল। হেমন্ত চাপা গলায় ধমক দিয়ে বলে, আচ্ছা ঝামেলা হলো তো। এই কান্না থামাও, ওকে এত পাকা পাকা কথা, অথচ ভিতর এক শেষ। এতটা এসে আর ফেরা যাবে না। চলো বলছি, ওই তো দেখা যাচ্ছে শ্মশান। চলো। কি হলো কি? বাধ্য হয়েও টলমলো পা দুটো বাড়িয়ে দিল সামনে। হাঁটতে হাঁটতেই নানান কথার বুড়বুড়ি কাটছে। খুব ইচ্ছে করলো চেঁচিয়ে ডাকে, শরৎ স্যার, আপনি কোথায়? আপনার মৃত্যুর খবরটা কি মিথ্যে, নাকি আপনি এখন এক অশরীরী আত্মা? দুই বন্ধু মিলে আমাকে ভয় দেখাচ্ছেন। আমি বাড়ি যেতে চাই। ছোটকা আমাকে বারবার নিষেধ করেছিল শ্মশানে আসতে, কিন্তু আমি শুনিনি। শুধু আপনার টানে টানে এসছি আমি। এখন আমি বাড়ি যেতে চাই। অঝোর কান্নায় ঋষির চোখ ভেসে যাচ্ছে। ওর কান্না দেখে এতটুকুও মায়া হলো না হেমন্তর, বরং সে বিশ্রীভাবে হেসে চলেছে। নির্জন অন্ধকারে সে হাসি যেন এক প্রেতের হাসি, বিশ্রী, বিকট। দুটো পাখি চি চি করে বড় বড় ডানা ঝাপটে একেবারে তাদের গা ঘেঁষে চলে গেল। শকুন বোধ হয়। তার মানে শ্মশান সামনেই। কিন্তু এই হেমন্ত লোকটাকে যে আর সহ্য করা যাচ্ছে না, বড্ড খারাপ। স্যার এত পণ্ডিত, ভালো মানুষ ছিলেন, অথচ এমন লোকের সঙ্গে তার বন্ধুত্ব। ছি! ঋষির এবার অল্প অল্প করে সবই মনে পড়ছে। প্রায়ই এই হেমন্তের কথা বলতেন স্যার। শ্মশানে নাকি তার অবাধ যাতায়াত। অমাবস্যা এবং বিশেষ বিশেষ তিথিতে হেমন্ত ঘুরে বেড়ায় অঘরী বাবাদের পিছন পিছন। ঋষি সেদিন জানতে চেয়েছিল, অঘরী বাবা কে স্যার? শরৎ স্যার ওর মুখের দিকে তাকিয়ে চুপ করে গিয়েছিলেন। শুধু বলেছিলেন, এরা ভয়ঙ্কর, এদের কথা আলোচনা না করাই ভালো। কিন্তু স্যার, আমি 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 শুনতে চাই। স্যার যতই বলার চেষ্টা করেন, বলবো, তবে অন্য একদিন। তবু ঋষি বলে, না স্যার, প্লিজ, আজই। শরৎ স্যার একটু ইতস্তত করে বলেন, কি বলি বলতো? ওই অঘরী বাবাদের কথা মনে পড়লে শরীরে কেমন একটা অস্বস্তি শুরু হয়। আমি সেই সব মনে করতে চাই না। খুব কষ্ট করেই ওদের হাত থেকে মুক্তি পেয়েছি। হেমন্ত চেয়েছিল ওই দলে ভিড়িয়ে দিতে, যেমন ও নিজেও ভিড়েছে। তারপরই তোর জীবনটা ছাড়খাড় হয়ে গেল। সরল মনে ঋষি প্রশ্ন করে, তাহলে এখনো আপনি ওর সঙ্গে মেশেন কেন স্যার? উদাস হয়ে শরৎ স্যার বলেন, একদিনও বড় আপন ছিল আমার। সেই সব দিন আমি ভুলতে পারি না। আজ বিপথে চলে গেছে বলে ছেড়ে আসবো? তবু অনেক চাপাচাপিতেই শরৎ স্যার খানিকটা মুখ খুলেছিলেন। বলেছিলেন, এই অঘরী বাবারা হলো এক ভিন্ন গোত্রীয় সাধু সম্প্রদায়। বেপরোয়া এবং উচ্ছৃঙ্খল জীবন যাপন করে। এদের শরীরে কখনো কোনো বস্ত্র থাকে না, নগ্ন শরীর, সারা গায়ে ভস্ম মেখে থাকে। মরার ফুলি, মৃত মানুষের হাড়গোড়, এসব নিয়েই এদের কাজ কারবার। সাধারণ মানুষ এদেরকে এড়িয়েই চলে। নানান রকমের কালা জাদু করা এরা পারদর্শী। তবে সবচাইতে ভয়ঙ্কর সেটা হলো এরা সব সাধনা করে। চোখ গোল গোল করে ঋষি জিজ্ঞেস করে, সব
সব সাধনা মানে? শরৎ স্যারের চোখ দুটো ঘোর ঘোর দেখাচ্ছিল। সব মানে কি জানিস? হ্যাঁ জানি, সব মানে তো মৃতদেহ। স্যার আবার বলছেন, হ্যাঁ, সেই মৃতদেহের ওপরে বসেই অঘরী বাবারা সাধনা করে। তবে সেই সব মৃত্যু বেশিরভাগ সময় দেখা যায় যে সেগুলো সাধারণ মৃত্যু নয়, অপঘাতে মৃত্যু হয় যাদের, তাদের দেহের ওপরেই বসেই এরা সাধনা করে। ছোট্ট ঋষি আবার প্রশ্ন করে, কিন্তু স্যার, সাধনার জন্য ওরা মৃতদেহকেই বেছে নেয় কেন? সাধনা স্থল তো অনেক পবিত্র হওয়া উচিত। শরৎ স্যার ঋষির পিঠ চাপড়ে দিয়ে হেসেছিলেন। গুড কোয়েশ্চেন। এই জন্যই তোকে এত ভালোবাসি আমি, জানার কৌতূহল অনেক। শোন তবে, এই অঘরী বাবাদের একটা দর্শন আছে। এরা ভাবে যে মৃতদেহ শুধুমাত্র একটা প্রাণহীন দেহ নয়, একটা বাসনাহীন দেহও বটে। কারণ মৃতদেহের মধ্যে ষড়রিপু বিলুপ্ত হয়ে যায়, তাই তার মধ্যে না থাকে লোভ, লালসা, না থাকে প্রতিহিংসার আগুন। জীবনের প্রতি তার আর কোনোই চাওয়া পাওয়া থাকে না। তাই মৃতদেহের ওপর সাধনা করতে করতে এরাও বাসনারহিত হতে চায়। তবে জানিস ঋষি, এদের সঙ্গে কিছুকাল সঙ্গ করতে করতে আমি এমন একজনের দেখা পেয়েছিলাম, থাক, তার কথা বরং তোকে পরেই শোনাবো। মাথাটা দুদিকে নাড়িয়ে ঋষি বলেছিল, না স্যার, আজই আমার মন বলছে আপনি ওদের মধ্যেই পেয়েছেন কোনো ভালো মানুষের দেখা। শরৎ স্যার মৃদু হেসে বলেছিলেন, গুড ইনটিউশন। তোর আন্দাজ শক্তি প্রবল, তুই অনেক দূর যাবি রে। লেখাপড়াটা আরো ভালো করে করতে হবে তোকে, বুঝলি? হ্যাঁ, তিনি এক অন্য ধরনের সাধু। মাত্র একটি বাড়ি দেখা হয়েছিল, তারপর কোথায় যে মিলিয়ে গেলেন। তার সাধনা ছিল মোক্ষ লাভের আশায়, জাদু টোনায় পটুতা দেখানো নয়। মোক্ষ লাভ কি স্যার? ও, তোর দেখি তো প্রশ্নের পর প্রশ্ন রেডি রয়েছে। শোন, মোক্ষ লাভ মানে হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, এক চির শান্তির পথে উত্তরণ। এক গভীর অমাবস্যা রাতে আমার সঙ্গে দেখা হয়েছিল তার। কি জানি কেন ভালো লেগেছিল আমায়, অনেক গল্পও করলেন। তারপর একটা গুপ্ত মন্ত্র শিখিয়ে চলে গেলেন। যাক, আজ অনেক কথা বলে ফেলেছি, এরপর কোনো অন্য দিন না হয় বাকি কথা হবে। কিন্তু সেই অন্য দিন আর আসেনি। শরৎ স্যার চলে গেলেন, কিন্তু এই হেমন্ত লোকটা কি শোনালো ওকে? ঋষিকে কোনো অঘরী বাবার কাছে নিয়ে যাবে কেন? এই বাবাদের সম্বন্ধে সে আরো অনেক কিছু শুনেছে ছোটকার কাছে। এদের নাকি ছোট ছেলেদের প্রতি দুর্বলতা বেশি, নানান রকম মন্ত্র প্রয়োগ করে তাদের নার্ভ নিস্তেজ করে দেয়, তারপর চলে বশীকরণ। তাহলে কি ঋষির প্রতিও অসম্ভব? সে আর কোথাও যাবে না। ছোটকা বারংবার নিষেধ করেছিল, এই শ্মশানেও আজকাল নাকি নানা অঘরী সাধুদের দেখা মিলছে। সচরাচর কাশীর মণিকর্ণিকা ঘাটে এরা সংখ্যায় প্রচুর, আর উজ্জয়িনী শিপ্রা নদীর পাশে যে শ্মশান ঘাট, সেটাকে বলা হয় অঘরীদের সাধন মার্গ। কিন্তু এবার এদের কবল থেকে মুক্তির উপায় কি? ছোটকার মুখেই ও শুনেছিল মৃত্যুর পর নাকি মৃত আত্মারা তাদের প্রিয় মানুষগুলোর আশেপাশে ঘুরে বেড়ায়, ওদের সঙ্গ ছাড়তে পারে না। তাই কি শরৎ স্যার এখন ওকে নিজের কাছে ডেকে নিতে চাইছেন? হঠাৎ ও দেখে আগুনের ফুলকির মধ্যে একটা নিভে গেল। কি ব্যাপার? অন্যটা জ্বলছে, তবে টিমটিম করে, নিস্তেজ আলো। দাঁড়িয়ে পড়ল ঋষি, কোকিয়ে বলে,
আর কত দূর যেতে হবে স্যার? আমার পা যে আর চলছে না। হেমন্তর গলায় এবার নরম সুর। এই তো বাবা, এসেই পড়েছি। এবার ডান দিকে বেঁকে যাও, ওই দিকে। আহা, সোজা হাঁটছো কেন? বলছি যে বাঁ দিকে যাও। বাঁ দিক? এই টিমটিমে ফুলকিতে ও দেখতে পাচ্ছে সামনে টলটলে এক পুকুর। ওই পুকুরের দিকে ও যাবে কেন? প্রশ্নটা শুনেই হেমন্তর থমথমে গলা শোনা যায়। ওফ, বড্ড প্রশ্ন তোমার। ওই পুকুরে নেমে একটা ডুব দিয়ে আসতে হবে। আচ্ছা, কেন এই ভর সন্ধ্যায় আমি পুকুরে নামবো? আমি তো সাঁতারও জানি না। লোকটা আবারও হেসে ওর কাঁধে হাত রেখে ভরসা দিল। তাতে কি, আমি থাকবো তো তোমার সঙ্গে সঙ্গে। কিছু হলে বাঁচিয়ে নিয়ে আসবো। এই ঘোর বিপদেও হাসি পেল ঋষির। এই শয়তান লোকটা তাকে বাঁচাবে? অসম্ভব। কোনো কুমতলবে ওকে পুকুরে নামাতে চাইছে। লোকটার কণ্ঠস্বর একটু গম্ভীর হলো। শোনো খোকা, শ্মশানে ঢোকার আগে নিজেকে তোমার একটু শুদ্ধ করে নিতে হবে। ঋষি আরো বিরক্ত হয়ে বলল, কেন? আমি কি অশুদ্ধ নাকি? বড্ড পেয়ারা ছেলে তো। বললাম না, আজ একটা পুজো হবে তোমায় আসনে বসিয়ে। এক অঘরী বাবা তোমার জন্য অপেক্ষা করছে। আবারও হিম হয়ে গেল ওর সারা শরীর। হেমন্ত বলে চলে, কোনো ভয় নেই, আমি তো সঙ্গে থাকবো তোমার। পুকুরে ডুব দিয়ে ভেজা গায়ে তুমি পুজোয় বসবে। দেখবে তুমি আজকের পর এক নতুন মানুষ হয়ে উঠবে। এই যে তোমার মধ্যে এত ভয় ভীতি সব কেটে যাবে। ওই রক্তিম না কারা যেন তোমাকে সবসময় উত্তক্ত করছে, এবার সবাই তোমার কাছে পদ হবে। হ্যাঁ। ঋষি অবাক চোখে হেমন্তকে প্রশ্ন করে, বোধ হবে মানে? আরে ধুর বাবা, একে প্রতিটা কথা বুঝিয়ে বলতে হয়। শোনো, এবার তুমি ওদের রক্ত দিয়ে হোলি খেলবে, বুঝছে? ছি কাকাবাবু, ওরা আমার বন্ধু। ওদের দুষ্টুমি আমি মনে রাখি না। আর হোলি একটা রঙের উৎসব, ভালোবাসার উৎসব, প্রীতির উৎসব। আবির মেখে সেই রঙের উৎসব পালন করা হয়। আর আপনি আমাকে বলছেন রক্ত দিয়ে হোলি খেলবো? ছি ছি ছি। হেমন্ত আরো বিরক্ত হয়। বড্ড বেশি চাটামো হচ্ছে কিন্তু। নাক টিপলে দুধ গলে ছোকরার তুমি আমায় জ্ঞান দিচ্ছ। চলো নামো পুকুরে, চলো, নাহলে আমি তোমায় ধাক্কা দিয়ে পুকুরে ফেলে ডুব দেওয়াবো। গা ছমছম করে উঠল ঋষির। এই লোকের হাত থেকে কিছুতেই নিস্তার পাবে না সে। ঠিক আছে, ঈশ্বরের যখন ইচ্ছে তখন তাই হোক। শরৎ স্যার তাকে কাছে টেনে নিতে চাইছেন, তবু মনে মনে অভিমানটা সরে না। ঋষি বিড়বিড় করে বলে, আমি কিন্তু আপনাকে আমার মৃত বাবার জায়গাটায় দিয়েছিলাম স্যার। আজ আপনার সামনেই আমার বলি হবে। কারণটা আমি বুঝতে পারছি, আপনি আমার সাথে সাথেই আছেন। হঠাৎ কোত্থেকে একটা চাপা গলা বেজে উঠল। হেমন্ত, ওকে ছেড়ে দে। ওকে পুকুরে নামাস না, ও সাঁতার জানে না। ওই পুকুরে ঘাট বাঁধানোও নেই, ও পড়ে যাবে। ওকে ওকে চলে যেতে দে। কয়েক মুহূর্ত নৈশব্দ, তারপর আবার হেমন্তর সেই বিকট হাসি। কখনো না, ও আমার শিকার। অনেক কষ্টে ওকে এত দূরে এনে ফেলেছি। তুই বাধা দিস না শরৎ, বাধা দিস না। শরৎ স্যারের কথা আবারও শোনা যায়। যা বলছি শোন, ঋষিকে ছেড়ে দে। ও আমার প্রিয় ছাত্র। ছাত্রদের আমি সন্তান তুল্য মনে করতাম। ওকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। বললাম তো, পুকুরে ওকে ডুব দিতেই হবে। কোনো ভয় নেই, আমি ওকে রক্ষা করব। আমি। শরৎ স্যারের হাসি কানে এলো। তুই তো নিজেকেই রক্ষা করতে পারছিস না। তুই তো মরণ যজ্ঞে নেমেছিস। আমাকেও টেনে নিয়েছিলি এই যজ্ঞে। ভালো কথা বলছি শোন,
ছেলেটাকে ছেড়ে দে। দেবর্ষি, তুমি বাড়ি যাও। কিন্তু যাও বললেই কি যাওয়া যায়? ভয় ঠকঠক করে কাঁপছে তখন ঋষি। পা দুটো যেন মাটির সঙ্গে গেঁথে গেছে। কথা বলতে গিয়ে দেখল জিভও আড়ষ্ট। শরৎ স্যারের অকৃত্রিম স্নেহমেদুর কণ্ঠে গম্ভীর সাবধানবাণী শোনা গেল। আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলছি না, যাও এখান থেকে। কাছাকাছি কোথাও একটা বজ্রপাত হলো। কঠিন স্বরে শরৎ স্যার বলে উঠলেন, হেমন্তর পথ ছাড়। না, ছাড়বো না। বললাম তো, ওকে আমি অনেক কষ্টে জোগাড় করেছি। ও গরিব বাবা বসে আছেন পুজো শুরু করবেন বলে। এই ছেলে, তুমি ধীরে ধীরে এগিয়ে যাও পুকুরের দিকে। আমি তোমার হাত ধরে থাকবো, কোনো ভয় নেই। দেখবে এক ডুবেই তোমার শরীর শীতল হয়ে যাচ্ছে, চোখে ঘুম নামবে। শরৎ স্যার আবারও বললেন, হেমন্ত, ছাড় ওকে। না, ছাড়বো না। হেমন্ত, আমার অনুরোধটা রাখ। একটা নিষ্পাপ ছেলে তাজা ফুলের মতোই সুন্দর, ওর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, ও অনেক বড় হবে। এভাবে তুই ওকে শেষ করিস না। তুই পুকুরে নামলেই ওর মৃত্যু হবে। তুই সেই ক্ষণটারই অপেক্ষায় আছিস। তারপর ওর মৃতদেহ তুলে নিয়ে যাবি ওই বাবার কাছে। হ্যাঁ, যাবো যাবো। আমার কাজ আমায় করতে দে শরৎ। ওকে পৌঁছে দিতে না পারলে আমার মুক্তি নেই। ওই বাবা আমায় মুক্তি দিচ্ছে না। ওরা আরেকটা আধার চায়, একটা ফুটফুটে তাজা প্রাণ। এই ঋষিকে পেলেই বাবা আমায় ছেড়ে দেবে। হ্যাঁ, আবার আমার মৃত্যু হয়েছে সেই কবে। এখনো আমার সত্তাকে সে আটকে রেখেছে। এবার আমি মুক্তি চাই, মুক্তি। এই যন্ত্রণা আর সহ্য করা যায় না। ঋষি, ঋষি, তুমি পুকুরের দিকে হেঁটে যাও, যাও যাও। শোন হেমন্ত, আমার একটা প্রস্তাব আছে। এই ছেলেটাকে তুই ছেড়ে দে, ওর বদলে আমাকে তুই জমা করে দে বাবার কাছে। ওই দেখ, খাটিয়ায় এখনো আমার সব দেহ পড়ে আছে, আশেপাশে আর কেউই নেই। ঝড়ে সবাই এদিক ওদিকে ছিটকে গেছে। আমাকে নিয়ে জমা করে দে তোর অঘরী বাবার কাছে। আমাকেই দিয়ে বলছি, এই ছেলেটাকে তুই মুক্তি দে। হাসছে হেমন্ত। হাসতে হাসতেই বলল, না বন্ধু, না, দুঃখিত। তোর কথা রাখতে পারলাম না। এই ঋষি, চলো পাটি বেটে সাবধান। পুকুর ঘাটে বড্ড শ্যাওলা, পা পিছলে পড়ে যেও না যেন, তাহলে কিন্তু গভীর জলে তলিয়ে যাবে। হঠাৎই একটা বিদ্যুৎ চমকালো, ফালা ফালা করে দিল আকাশটাকে। ঋষি চোখ ঢেকে ফেলল। ও কি আলো! কিন্তু একটু পরেই ভুল ভাঙে। এ কি? কোথায় বিদ্যুৎ ঝিলিক? কর্পূর জ্বলছে। শরৎ স্যার দাঁড়িয়ে আছেন ওই পুকুর পাড়ে, পরনে টকটকে লাল কাপড়, ঠিক যেন এক তান্ত্রিক সাধু। অনেকগুলো কাঠ এক জায়গায় জড়ো করা, তার মধ্যে একের পর এক জ্বলন্ত কর্পূর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন আর উদাত্ত কণ্ঠে মন্ত্র পড়ছেন। ঋষি হতবাক, এসব কি? হঠাৎ মন্ত্রের মাঝখানেই স্যার থামলেন। ঋষি, আমি তো দেহে বন্ধনী এঁকে দিয়েছি, যা পালা। হেমন্ত নাগালের বাইরে চলে যা, ও আর তোকে ধরতে পারবে না। পালা পালা, ছুটে ছুটে বাড়ি চলে যা, কোনো দিকে তাকাবি না। আর খবরদার, পিছন ফিরে কিছু দেখবার চেষ্টাও করবি না। কি হলো রে তোর? বোকা ছেলে, এখন হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি, যা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তবু কয়েক মুহূর্ত দাঁড়িয়েই রইল ও। তারপর ছুট ছুট, আর কিচ্ছু মনে নেই ও। জ্ঞান ফিরল পরদিন সকালে। দেখে মাথার কাছে দাঁড়িয়ে ছোটকা। বলে, তোকে আগেই নিষেধ করেছিলাম, শ্মশানে যাস না, রাস্তাটা খারাপ, কাঁচা মাটির রাস্তা। পা হড়কে গাছতলায় পড়েছিলি নিশ্চয়ই। এখানে কে আমায় পৌঁছে দিল?
সে এক সাংঘাতিক ঘটনা। তোদের শরৎ স্যারকে দাহ করতে নিয়ে গিয়েছিল স্কুলেরই কয়েকজন। ওখানে পৌঁছে ভীষণ ঝড় বাদল অনেক কিছু ঘটে। ওরা নিজেদের মাথা বাঁচাতে এদিক ওদিক ছিটকে যায়। তারপর যখন ঝড় থামলো, এসে দেখে ডেড বডিটা নেই। অনেক খোঁজাখুঁজি। ঋষি নিঃশ্বাস আটকে জিজ্ঞাসা করে, কি শেষমেশ পাওয়া গেছে ছোটকা? আরে না, কি কাণ্ড বল দেখি। কাগজেও খবরটা উঠে গেছে। তবে ওই শ্মশান বন্ধুরাই তো তোকে গাছের তলায় পড়ে থাকতে দেখে, ধরাধরি করে বাড়ি পৌঁছে দিল। ভাগ্যিস তোকে চিনতো। আর কখনো ও পথ মারাস না, বুঝলি? আর শোন, একটা ভালো খবর আছে। আমি একটা চাকরি পেয়েছি। এবার তোতে আর আমাতে আলাদা একটা বাড়ি ভাড়া করে থাকবো। তুই ভালো করে পড়াশোনা কর, বড় হ। শরৎ স্যারের বড় স্বপ্ন ছিল তোর ওপর, বুঝছিস? ঋষি শুনছে আর ফুঁপিয়ে কাঁদছে। আমি আপনার স্বপ্ন সফল করবই স্যার। লেখাপড়া শিখে অনেক বড় হব, মনে রাখবো আজীবন আমাকে মুক্তি দিতে গিয়ে আপনি কিভাবে নিজে আত্মদান করলেন ওই অঘরী বাবার কাছে।